সুপ্রিয় শিক্ষার্থী, আই হোপ ইউ অল আর ওয়েল। যে যেখানে আসো সাবধানে থাকবা এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের উচ্চ মাধ্যমিক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ক্লাসে আমি তোমাদের সাথে আছি। তোমাদের সাথে আমি ইতিমধ্যে যোগাযোগ অধ্যায় আলোচনা আহ, আলোচনা করেছি এবং এই যোগাযোগ অধ্যায়ের বিগত সময়ে আমি দুটি ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। একটি হচ্ছে যোগাযোগের প্রকারভেদ, টাইপস অফ কমিউনিকেশন, আর একটা হচ্ছে মিডিয়া অর মেথডস অফ কমিউনিকেশন। অর্থাৎ একটা ছিল যোগাযোগের প্রকারভেদ, আরটা ছিল যোগাযোগ পদ্ধতির ধরন বা বিভিন্ন প্রকারের যোগাযোগ পদ্ধতি। আশা করি তোমরা ওই ক্লাস দুটি মনোযোগ সহকারে দেখেছো এবং ক্লাস দুটি তোমাদের প্রিপারেশনের জন্য অবশ্যই হেল্পফুল হবে আমি আশা করি। তাহলে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় এবং যার মাধ্যমে পুরো পৃথিবীটা একটা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের রূপ নিয়েছে। সেই গ্লোবালাইজেশনের পেছনে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যম। আমরা আজকে ইলেকট্রনিক্স যোগাযোগের বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমাদের ইলেকট্রনিক্স যোগাযোগের বিভিন্ন মাধ্যম সম্পর্কে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা এবং এখান থেকে প্রয়োজনীয় এমসিকিউ বা সিকিউতে তোমরা আনসার করতে পারবা। তাহলে আমি এক এক করে ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা মনোযোগ সহকারে দেখবা। এখানে আমি প্রথমেই দেখো ইলেকট্রনিক্স যোগাযোগের বিভিন্ন মাধ্যম। এখানে আমি প্রথমে ফ্যাক্স, তারপরে যোগাযোগ আলাপ করব টেলেক্স নিয়ে, তারপরে করব ইমেল নিয়ে, দেন আমি করব টেলিকনফারেন্সিং, তারপরে আমাদের মোবাইল, তারপরে হচ্ছে ইন্টারনেট। তাহলে আমি মোটামুটি 6টি যোগাযোগের মাধ্যম তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আছে ফ্যাক্স, আছে টেলেক্স, আছে ইমেল, আছে টেলিকনফারেন্সিং, আছে মোবাইল, আছে ইন্টারনেট। তাহলে আমি এক এক করে তোমাদেরকে বিভিন্ন মাধ্যমগুলো এক এক করে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে খাতাতে প্রয়োজনীয় নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের লিখে রাখতে পারো প্রয়োজনীয় বিভিন্ন তথ্য। প্রথমে আসো ফ্যাক্স। ফ্যাক্স হচ্ছে টেলিপ্রিন্টারের সাথে যুক্ত থাকে। টেলিফোনের সাথে যুক্ত থাকে। তাহলে ফ্যাক্সটা একটা টেলিফোনের সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে হুবহু কপি প্রেরণ করতে পারে। যে কোনো লিখিত তথ্য হুবহু প্রেরণ করা সম্ভব হয়। তাহলে ফ্যাক্স হচ্ছে টেলিফোনের সাথে যুক্ত থাকে এবং যে কোনো লিখিত তথ্য হুবহু কপি প্রেরণ করতে পারে ট্যাক্সের মাধ্যমে। তারপরে হচ্ছে ফ্যাক্সের মাধ্যমে। তারপর হচ্ছে ফ্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। তারপরে ফ্যাক্সকে ফ্যাক্সিমাইলও বলা হয়। ফ্যাক্সিমাইলও বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, ফ্যাক্স সম্পর্কে আমি তোমাদেরকে তথ্য দিয়েছি 3টি। এক, ফ্যাক্স হচ্ছে টেলিফোনের সাথে যুক্ত থাকে এবং যে কোনো লিখিত কপি হুবহু প্রেরণ করতে পারে। 1। 2 নম্বর হচ্ছে ফ্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। ফ্র্যাকশনাল FRACTIONAL ফ্র্যাকশনাল এয়ার স্পেস AIRSPACE এয়ার স্পেস জেরক্স। দেন আমি যে তথ্য দিয়েছি ফ্যাক্সকে বলা হয় 3 নম্বর তথ্য, ফ্যাক্সকে বলা হয় ফ্যাক্সিমাইলও বলা হয়। তারপরে আমি যেই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টেলেক্স। টেলেক্স হচ্ছে লিখিত যোগাযোগের একটি পুরাতন পদ্ধতি। টেলেক্সের সাহায্যে লিখিত তথ্য দূরবর্তী প্রাপকের নিকট প্রেরণ করা সম্ভব। 3 নম্বর হচ্ছে টেলেক্স প্রেরক তার টেলিপ্রিন্টারে যখন কোনো তথ্য বা সংবাদ প্রিন্ট করবেন সেটা সাথে সাথে প্রাপকের টেলেক্সে মুদ্রিত হতে থাকবে। এইভাবে তথ্য এবং সংবাদ আদান প্রদান করা হয়। তাহলে টেলেক্স কি করে? টেলেক্স হচ্ছে পুরাতন পদ্ধতি। টেলেক্স হচ্ছে প্রেরক তার সংবাদ বা তথ্য যখন তার নিজস্ব টেলিপ্রিন্টারে মুদ্রিত করবেন বা প্রিন্ট করবেন বা টাইপ করবেন, সেটার সাথে সাথে প্রাপকের টেলেক্সে মুদ্রিত হতে থাকবে বা প্রিন্ট হতে থাকবে। এইভাবে তথ্য বা সংবাদ আদান প্রদান করা হয়। তারপরে আমরা যেটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ইমেল। বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং প্রচলিত যেই ইলেকট্রনিক যোগাযোগের যে মাধ্যম সেটা হচ্ছে ইমেল।
ইমেল ব্যবহারের জন্য প্রাপক এবং প্রেরক উভয়কেই কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত হতে হয় এবং কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা আদান প্রদানকে ইমেল বলে। তাহলে যদি পরীক্ষা আসে ইমেল কি, ইমেল হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা বা তথ্য আদান প্রদানকে ইমেল বলে। ইমেলের ক্ষেত্রে প্রাপক এবং প্রেরক উভয়কেই কম্পিউটার ইন্টারনেট বা ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়। এরপরে ইমেল সম্পর্কিত আরো কিছু তথ্য তোমরা জেনে নাও। কোনো ডকুমেন্ট ইমেল করলে তা মেইল বক্সে জমা হয়ে থাকে, পরবর্তীতে যে কোনো সময় সেই ডকুমেন্টস মেইল বক্স থেকে সংরক্ষণ করে এবং ব্যবহার করা যায়। তাহলে যখন কোনো মেইল প্রেরণ করা হয় এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে, আর একটা নির্দিষ্ট মেইল অ্যাড্রেস থেকে আরেকটা নির্দিষ্ট মেইল অ্যাড্রেসে, সেই প্রেরণকৃত তথ্য মেইল বক্সে জমা থাকে এবং প্রাপক যে কোনো সময় সেই মেইল বক্স থেকে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে ব্যবহার করতে পারে। এরপরে আমাদের মেইল সম্পর্কে আরো কতগুলো তথ্য হচ্ছে 1993 সালে সর্বপ্রথম ইমেল ব্যবহার করা হয়। তাহলে কত সালে সর্বপ্রথম ইমেল ব্যবহার করা হয়? 1993 সালে। আর ইমেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইল আমরা যেটাকে বলি সেটা মূলত আসলে ইলেকট্রনিক মেইল। তাহলে আমরা এখন ইমেল সম্পর্কিত তথ্যগুলো আবার একটু রিকল করি, আবার একটু পুনরায় আলোচনা করি। ইমেল হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা। ইমেলের মাধ্যমে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে যখন তথ্য বা সংবাদ প্রেরণ করা হয় সেটা মেইল বক্সে জমা থাকে এবং সেই জমাকৃত তথ্য প্রাপক তার প্রয়োজন মতো সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ইমেলের ক্ষেত্রে অবশ্যই প্রাপক এবং প্রেরক উভয়কেই ইন্টারনেটের সাথে যুক্ত হতে হয় এবং বিশ্বে সর্বপ্রথম ইমেল ব্যবহৃত 1993 সালে এবং ইমেলের সংক্ষিপ্ত বা পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। তাহলে আমরা এই মেইল সম্পর্কিত পরীক্ষা যদি আসে ইমেল কি বা ইমেল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাই, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো ইমেল সর্বপ্রথম বিশ্বে ব্যবহার হয় 1993 সালে। ইমেলের জন্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা বার্তা প্রদান করা হয় ইন্টারনেটের সাহায্যে এবং ইন্টারনেটের দুই প্রাপক এবং প্রেরক উভয়কেই ইন্টারনেটের সাথে যুক্ত হতে হয় এবং ইমেইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। দেন আমরা কথা বলবো টেলিকনফারেন্সিং নিয়ে। টেলিকনফারেন্সিং বর্তমানে এই প্যান্ডামিক সময়ে আমাদের এই বিশ্ব ক্রাইসিস বা আমাদের এই করোনাকালীন সময়ে মানে আমরা প্রচুর অভ্যস্ত হয়ে গেছি টেলিকনফারেন্সিং বা এইভাবে ভিডিও কনফারেন্সিং এর সাথে। টেলিকনফারেন্সিং হচ্ছে দূরবর্তী থেকেও একাধিক ব্যক্তি প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন বা তথ্য বা সংবাদ প্রেরণ করতে পারেন, অর্থাৎ বিচ্ছিন্নভাবে বা দূরবর্তী বিভিন্ন স্থানে থেকে একাধিক ব্যক্তি কনফারেন্সিং এ যুক্ত থেকে বিভিন্ন তথ্য সংবাদ প্রেরণ করতে পারেন বা শেয়ার করতে পারেন। এই টেলিকনফারেন্সিং কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। অডিও কনফারেন্সিং এ শুধুমাত্র শব্দ শোনা যায়, দেখা যায় না, এবং ভিডিও কনফারেন্সিং এ শব্দ শোনা যায় এবং দেখা যায় এবং কথা বলা যায়। এটা হচ্ছে অডিও কনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং। তাহলে ভিডিও কনফারেন্সিং বর্তমানে খুবই বহুল ব্যবহৃত। সাথে সাথে অডিও এবং ভিডিও কনফারেন্সিং এর পার্থক্য হচ্ছে অডিও কনফারেন্সিং এ দেখা যায় না, শোনা যায় এবং কথা বলা যায়। ভিডিও কনফারেন্সিং এ শোনা যায়, দেখা যায় এবং কথা বলা যায়। এই কনফারেন্সিং গুলো আমরা ইন্টারনেটের সাহায্যে করে থাকি। এই ক্ষেত্রে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, মাল্টিমিডিয়া ডিভাইস ব্যবহার করে আমরা কনফারেন্সিং করতে পারি। বর্তমানে বহুল ব্যবহৃত এবং এর মাধ্যমে সারা পৃথিবীতে যেখানেই থাকে বিক্ষিপ্তভাবে থাকলেও কনফারেন্সিং এ যুক্ত হয়ে প্রয়োজনীয় সংবাদ বা তথ্য শেয়ার করা যায়। দেন আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে মোবাইল হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি, অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইলের মাধ্যমে যে কোনো স্থান থেকে যে কোনো কারোর সাথে যোগাযোগ রক্ষা করা যায়। মোবাইলের সবচেয়ে জনপ্রিয় বিষয় হচ্ছে এসএমএসটাকে আমরা বলি শর্ট মেসেজ সার্ভিস
অর্থাৎ এই এসএমএস এর মাধ্যমে অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে কম খরচে আমরা বার্তা প্রেরণ করতে পারি। এই হচ্ছে আমাদের মোবাইল তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, এবং এসএমএস হচ্ছে মোবাইলের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম পদ্ধতি বা যোগাযোগ করা হয় এসএমএস, যেটাকে আমরা বলি শর্ট মেসেজ সার্ভিস। এছাড়াও মোবাইলে আমরা টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিংও করতে পারি, মোবাইল অডিও কনফারেন্সিংও করতে পারি। তারপর আমি তোমাদের সাথে যেই টপিকসটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে যোগাযোগ পদ্ধতির প্রাণ বলা হয় ইন্টারনেটকে। ইন্টারনেট ব্যবহার করে আমরা টেলিকনফারেন্সিং করতে পারি, ইন্টারনেট ব্যবহার করে আমরা মেইল করতে পারি, ইন্টারনেট ব্যবহার করে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি, বা মাল্টিমিডিয়ার ব্যবহারও আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেট সম্পর্কিত আরো বিভিন্ন তথ্য আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। যেমন দেখো, ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এর মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, মেইল, মাল্টিমিডিয়া এবং আরো অনেক ইউজ আছে, আমরা এটা করতে পারি। আমাদের যোগাযোগ প্রক্রিয়ার জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটকে বলা হয় যোগাযোগ প্রক্রিয়ার অন্যতম টুলস বা হাতিয়ার। ইন্টারনেট চালু হয়, বিশ্বে ইন্টারনেট চালু হয় 1969 সালে, 1969 সারা পৃথিবীতে ইন্টারনেট চালু হয়, এবং বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে, 1996। তারপরে আমরা আরেকটা তথ্য বলবো, ইন্টারনেটের জনক হচ্ছে জি কার্ভ, বিন্টন জি কার্ভ। ইন্টারনেটের জনক হচ্ছে বিন্টন জি কার্ভ, এবং ইন্টারনেটকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। এই হচ্ছে আমাদের ইন্টারনেট সম্পর্কিত তথ্য। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, মাল্টিমিডিয়া ইউজ, ইমেল এবং আমরা আরো অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটকে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ইন্টারনেট, বিশ্বে ইন্টারনেট ব্যবহার হয় 1969 সালে, আর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার হয় 1996 সালে। ইন্টারনেটের জনক হচ্ছে বিন্টন জি কার্ভ। ইন্টারনেটের জনক হচ্ছে বিন্টন জি কার্ভ। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যম। এর বাইরেও বর্তমানে ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে আরো ব্যবহার করা হয় আমাদের যে সামাজিক যোগাযোগ সাইট, যেমন ফেসবুক, এরপরে আছে আমাদের টুইটার, এরপরে আছে আমাদের মাই স্পেস ইত্যাদি। এই সামাজিক যোগাযোগ সাইটগুলো যোগাযোগ পদ্ধতিতে ব্যবহার করা হয়। এর বাইরেও রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ব্লগ, যেটা ব্যক্তিগত ডায়েরি হিসেবে ব্যবহার হয়, ব্লগ। এরপরও আমাদের আছে ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, বিভিন্ন সফটওয়্যার, যেমন আমাদের আছে মেসেঞ্জার, আমাদের আছে হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আমরা বর্তমানে ইলেকট্রনিক যোগাযোগগুলো সম্পন্ন হয়। তাহলে আমাদের এর বাইরেও, অর্থাৎ আমি যে 6টা দেখিয়েছি, এর বাইরেও আমাদের যেই কিছু যোগাযোগের কথা আমি বলেছি তোমাদেরকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবগুলো। এরপরে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌখিক যোগাযোগের সুবিধা। যেমন আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছি যে মৌখিক যোগাযোগ কি কি সুবিধা পাওয়া যায় মৌখিক যোগাযোগ থেকে। আজকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন মৌখিক যোগাযোগের মধ্যে ব্যয় হ্রাস। মৌখিক যোগাযোগ খুব দ্রুত স্থাপন করা যায়, এবং এই ক্ষেত্রে লিখিত বিভিন্ন ডকুমেন্টসের দরকার হয় না, সেই জন্য ব্যয় হ্রাস করা সম্ভব। তারপর হচ্ছে তাৎক্ষণিক ফলাবর্তন। মৌখিক যোগাযোগের মাধ্যমে আমরা যখন কারোর সাথে তথ্য বা সংবাদ প্রেরণ করি, তখন তার সাথে সাথে আমরা ফিডব্যাকটা পেয়ে থাকি। এটা হচ্ছে তাৎক্ষণিক ফলাবর্তন হয়। এরপরে হচ্ছে সময় সাশ্রয়, যেহেতু তাৎক্ষণিক ফলাবর্তন হয় এবং সরাসরি প্রত্যক্ষভাবে আমরা প্রয়োজনীয় তথ্য বা সংবাদ প্রেরণ করি, সেক্ষেত্রে আমাদের সময় সাশ্রয় হয়। এই হচ্ছে আমাদের মৌখিক যোগাযোগের সুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আজকের ক্লাসের আমি একটু আজকে পুনরাবর্তী দেখি। আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক সংগঠনের দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে আমি ফ্যাক্স, টেলেক্স, ইমেল এবং টেলিকনফারেন্সিং, মোবাইল, ইন্টারনেট দেখিয়েছি। এরপরে আমাদের মৌখিক যোগাযোগের কিছু সুবিধা আমি তোমাদেরকে বলেছি, ব্যয় হ্রাস, তাৎক্ষণিক ফলাবর্তন, সময় সাশ্রয়। তাহলে আমাদের আজকের এই যে সামগ্রিক আলোচনা থেকে আমি 2টা প্রশ্ন তোমাদেরকে হাইলাইটস করলাম। একটা হচ্ছে মৌখিক যোগাযোগের সুবিধা, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স যোগাযোগের বিভিন্ন মাধ্যম।
আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখে প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখতে পারো। পরীক্ষার জন্য তোমাদের খুবই কাজে লাগবে। সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।